নরেন্দ্র মোদীর কাছে শেখ হাসিনাকে ফেরত চেয়েছেন প্রফেসর ইউনূস। তবে এ নিয়ে চূড়ান্ত কিছু হয়নি বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা। দুপুরে মন্ত্রণালয়ে ব্রিফিংয়ে তিনি বলেন, দুই দেশের মধ্যে উত্তেজনা সৃষ্টি করে এমন বক্তব্য থেকে বিরত থাকা উচিত। এক প্রশ্নের জবাবে তিনি আরও জানান, তিস্তা ইস্যুতে ভারত ও চীন দুই দেশের সঙ্গেই সহযোগিতা সম্ভব, কোনোটিতেই বাধা নেই। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এ বিষয়ে আলোচনা করতে এই মুহূর্তে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক সভাপতি আব্দুল্লাহ আল মামুন। জনাব আব্দুল্লাহ আল মামুন, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। আপনার কাছে প্রথমেই আমি জানতে চাই যে শেখ হাসিনাকে ফেরানোর ইস্যু মীমাংসার জন্য আরো বৈঠক হওয়া উচিত বলে আপনি মনে করেন কিনা? দেখুন, এই বিষয়টি সম্পর্কে বাংলাদেশ সরকার যেমন তাদের অবস্থানটা প্রকাশ করেছে, তারা সরকারিভাবে সাবেক প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়েছেন। আবার ভারতেরও অবস্থান কিন্তু এইখানে স্পষ্ট, এবং তারা এই ইন্টারিম সরকার আসার শুরু থেকে যে কথাটা তারা বলে এসছেন, এখনো তারা একই কথাটা তারা বলেছেন যে তারা যেমন কয়েকদিন আগে আমরা বিক্রম মিশ্রের যে স্টেটমেন্টটা দেখলাম, সেক্ষেত্রে তিনি কিন্তু খুব সংক্ষেপে উত্তর দিয়েছেন যে তিনি এটা স্বীকার করেছেন যে বাংলাদেশ থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চাওয়া হয়েছে, কিন্তু তারা ফেরত দেবে কি দেবে না এই ব্যাপারে কিন্তু তারা মন্তব্য করেনি। প্লাস তাদের যে অবস্থানটা, তারা কিন্তু সেটা বলেছে যে তাদের সেনা প্রধানও বলেছেন এবং সরকারও বলেছেন তাদের যে বাংলাদেশে একটা নির্বাচিত সরকার হলে বাংলাদেশের সাথে সম্পর্ক স্বাভাবিক হবে। তো এই যে কথাগুলো, এগুলো থেকে তো মানে যেটা স্পষ্ট যে মানে ভারত তার অবস্থানটা এখন পরিষ্কার করেছে। তো সেটা কি এই বৈঠকের পরেও কি তাদের একই অবস্থান কিনা আপনি কি মনে করেন? হ্যাঁ, আমরা যে থাইল্যান্ডে যে বিমস্টেক সম্মেলনটা হলো, তারপরেই তো বিক্রম মিশ্রের আমরা একটা দেখলাম, এবং ভারতের যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে স্টেটমেন্ট, সেখানে কিন্তু আমরা এই কথাটাই দেখেছি যে তারা এখানে সংক্ষিপ্ত বক্তব্য দিয়েছে, তারা কিন্তু ইলাবোরেটলি কিছু বলে। তারা জাস্ট বলেছে যে বাংলাদেশ এটা ফেরত চেয়েছে, এটা তারা স্বীকার করেছে যে আমাদের সরকারের বর্তমান সরকারের যে চাহিদাটা বা আবেদনটা বা যে প্রস্তাবটা, সেটা তারা পেয়েছে, কিন্তু তারা কি করবে সেটা কিন্তু এখন বলেনি। তো কাজেই এখান থেকে তো বোঝা যায় যে তারা তাদের অবস্থানটা এই ক্লিয়ার করছে। তো সেই ক্ষেত্রে বর্তমান সরকার তারা চিন্তা করে দেখবেন যে তাদের পলিসি বাস্তবায়ন করার জন্য কি করা দরকার, পরবর্তী পদক্ষেপ কি নেবেন। যে আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাই যে তিস্তা ইস্যুতে ভারত ও চীনকে নিয়ে কোনো সংকটময় পরিস্থিতি তৈরির আশঙ্কা রয়েছে কিনা? এটা নিঃসন্দেহে আশঙ্কা তো থাকবেই। কারণ হলো যে আমাদের যে মানে সাউথ এশিয়ার যে রিজিওনাল পলিটিক্স, সেই রিজিওনাল পলিটিক্সে আপনারা দেখবেন যে বিগত সরকারের যে পলিসি ছিল, সেই পলিসি থেকে কিন্তু বর্তমান সরকার সরে এসেছে। তো যখন একটা রাষ্ট্র তার পলিসি থেকে সরে আসে, তখন সেই রাষ্ট্রের সাথে ইতিমধ্যে যারা যে পলিসি নিয়ে কাজ করেছে, পলিসি যখন তার চেঞ্জ হয়, তখন কিন্তু তারা আবার ওই রাষ্ট্রের সাথে কাজ করার ক্ষেত্রে যার যার অবস্থান পুনর্মূল্যায়ন করে। আমরা যে দেখেছি বিগত সরকারের আমলে তারা ভারতকে একটা মূল জায়গায় রেখে তারপর চীন, মার্কিন যুক্তরাষ্ট্র এইরকম পলিসিগুলো নিয়েছে। এবং ভারত এবং চীনের যে দুই রাষ্ট্রের সাথে বাংলাদেশের যে রিলেশন হবে, সেক্ষেত্রে কিন্তু তারা একটা বার্গেনিং অপরচুনিটি করার চেষ্টা করেছে। তো তিস্তা যেহেতু ভারতের সাথে আমাদের একটা স্পর্শকাতর ইস্যু, কারণ এটা ভারতের কাছ থেকে আমাদের আদায় করতেই হবে, যেহেতু আমাদের এটার সাথে আমাদের বাংলাদেশের স্বার্থ জড়িত। তো সেই ক্ষেত্রে আমরা কিভাবে ভারতকে সন্তুষ্ট রেখে চায়নাকে এখানে ঋণ করাতে পারবো, এই ভারসাম্যটা আমাদের বের করতে হবে। এইখানে যেন পাল্টাপাল্টি হয়ে না যায়। কারণ হলো আমরা প্রতিবেশীর সাথে ঝগড়া করে, প্রতিবেশীর যে প্রতিবেশী তার সাথে, হ্যাঁ, ডিপ্লোমেসিতে বিভিন্ন ধরনের পলিসি আছে, থিওরি আছে, সেগুলো অ্যাপ্লাই করা যায়, কিন্তু আপনি দেখবেন যে ছোট রাষ্ট্রগুলো যারা, তারা কিন্তু তাত্ত্বিকভাবে সব পলিসি প্রয়োগ করে সুবিধা অর্জন করতে পারবেন। কারণ হলো যে সব পলিসি অর্জন করার মতো স্ট্রেংথ সব রাষ্ট্রের থাকে না। আপনি সফট পাওয়ার বলেন, হার্ড পাওয়ার বলেন, বাংলাদেশে যে সফট পাওয়ার ক্যাপাবিলিটি, হার্ড পাওয়ার ক্যাপাবিলিটি, সেই ক্যাপাবিলিটি কিন্তু চায়নার মতো না, মার্কিন যুক্তরাষ্ট্রের মতো না, বা ফ্রান্সের মতো না, ইংল্যান্ডের মতো না, যে আমরা কোনো কিছুতে অ্যাডামেন্ট করতে পারবো বা কোনো একটা লাইন আপ করে ফেলতে পারবো। আমাদের জন্য বেটার হলো ফ্রেন্ডশিপ টু অল ম্যারিস্ট না। সেক্ষেত্রে আমরা যেন
মানে চায়নাকে বেশি লেভারেজ দিতে গিয়ে ভারতকে অসন্তুষ্ট করে না ফেলি, বা ভারত ঘেঁষা নীতি নিতে যায় আবার চায়নাকে হাতছাড়া না করি, আবার চায়নাকে হাতে নেওয়ার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে হাতছাড়া করে ফেলি, এই সামগ্রিক জিনিসটার মধ্যে অত্যন্ত দক্ষতার সাথে একটা ভারসাম্য আনতে হবে। না হলে আমরা তো আসলে ছোট রাষ্ট্র, আমাদের অর্থনীতি এখনো কেবল উদীয়মান। এটা কোনো একটা রাষ্ট্র যদি আমাদের সাথে বৈরিতা করে, সেখান থেকে বেরিয়ে এসে কাজ করা আমাদের জন্য অসুবিধা হবে। তো সেই জন্য আমি মনে করি যে তিস্তা ইস্যুই হোক, অন্য যে কোনো ইস্যুতেই হোক, চায়না এবং ইন্ডিয়া এটা তাদের দ্বন্দ্বের মধ্যে আমরা যেন জড়িয়ে না যাই। আমরা চায়নারও বন্ধু থাকতে চাই, আমরা ভারতেরও বন্ধু থাকতে চাই, আমরা আমাদের রাষ্ট্রটাকে এগিয়ে নিতে চাই। এটাই হবে আমাদের পলিসি, সেটাই আমাদের হোমওয়ার্ক করতে হবে। যে আমাদের অর্থাৎ সংযত থেকে নিজেদের সুবিধা আদায় করে নেওয়ার কথা বলছেন আপনি। ডক্টর আব্দুল্লাহ আল মামুন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।